দেশজোড়া বিক্ষোভের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী। কিন্তু এরপর কি সেনা শাসনের পথে নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফা, সেনা প্রধানের নির্দেশের পরই পদত্যাগ। প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন কেপি শর্মা ওলি। গণবিদ্রোহের চাপের মুখে পদত্যাগ ওলির। ওলি সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। দুর্নীতি অপশাসনে চরম ক্ষোভ জনতা। কেপিএস ওলির বাড়ির ভিতরের অবস্থা দেখুন, আগুন জ্বলছে দাউ দাউ করে, একের পর এক ফার্নিচার ভেঙে ফেলা হচ্ছে, লুট তাণ্ডব চলছে প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরে। কেপিএস ওলি যিনি পদত্যাগ করেছেন চাপের মুখে পড়ে, বিক্ষোভের মুখে পড়ে, তার বাড়িতেই বিক্ষোভকারীদের ভাঙচুর, আগুন, লুটপাট। কেপি শর্মা ওলির পদত্যাগে চলছে রীতিমতো সেলিব্রেশন। প্রধানমন্ত্রীর ইস্তফায় উল্লাস বিদ্রোহীদের। কেপি শর্মা ওলির মূর্তি ভাঙারও চেষ্টা করে বিক্ষোভকারীরা। কেপি শর্মা ওলির মূর্তি ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর ইস্তফায় উল্লাস বিদ্রোহীদের। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল, সেই একই ছবি। ছাত্র যুবদের আন্দোলন যা গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছে, ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। দেশজোড়া চাপের মুখে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা মূর্তি ভেঙে ফেলার চেষ্টা করছেন ওলি। প্রেসিডেন্টের বাড়িতেও ঢুকে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। ওলি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ। দুর্নীতি অপশাসনের অভিযোগে ফুঁসছে জনতা। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে তাণ্ডব চালানো বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে চলল ভাঙচুর। নেপালের প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর, আগুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। এখনো পর্যন্ত কেপিএস ওলির কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার তাহলে কি, কোন পথে এগোচ্ছে নেপাল, কি হতে পারে? দেখো, এখনো পর্যন্ত যে পাওয়া যাচ্ছে তাতে একাধিক পক্ষ থেকে আলোচনার আবেদন জানানো হচ্ছে। জেএনপির মধ্যে অন্যতম পপুলার তাদের নেতা কাঠমান্ডুর মেয়র এবং প্রাক্তন র্যাপার বালেন্দ্র শাহ, যাকে বালেন শাহ বলা হয়, তিনিও আবেদন সমস্ত বিক্ষোভকারীদেরকে যে তারা যেন শান্ত হন এবং শান্তি প্রতিষ্ঠা হয়। সেনাবাহিনীর তরফ থেকেও ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছিল আলোচনায় বসার, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারীদের তরফ থেকে এই নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। এবং এর মধ্যেই একাধিক জায়গা থেকে মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের আক্রান্ত হওয়ার খবর আসছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আক্রান্ত হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তিনি এবং তার স্ত্রী আক্রান্ত হয়েছেন। ফলে সব জায়গায় কিন্তু এই আক্রোশের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর কাছে এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনার পথেই এগোতে চাইছেন, এমনটাই কিন্তু ইঙ্গিত এখনো পর্যন্ত মিলেছে। ফলে জোর পূর্বক যে এই আন্দোলনকে থামানো যাবে না, বরঞ্চ এই আন্দোলনের আগুন যে আরো ছড়িয়ে পড়বে সেই প্রমাণ তারা পেয়ে গিয়েছেন। গতকাল ওলির তরফ থেকে শুটার সাইটের অর্ডার দেওয়া হয়েছে এবং তারপর 19 জন মৃত্যু হওয়া সেই ঘটনার পরে যেভাবে আগুনে হৃতাহতি হয়েছে, তার পরে আজ আর কোনো নতুন করে বল প্রয়োগের দিকে বাড়তি এগোচ্ছে না এখনো পর্যন্ত প্রশাসন। এবং রাষ্ট্রপতির তরফ থেকে সেনাবাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং আলোচনায় বসার জন্য সমস্ত যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে আলোচনায় বসার জন্য আবেদন জানানো হোক। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির এখনো পর্যন্ত খবর নেই। শেষ তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে তাকে একটি হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে আসা হচ্ছিল, সেই ভিজুয়াল সামনে এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেনাবাহিনীর যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে ওলিকে রাখা রয়েছে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালানোর একটা চেষ্টা করছেন এবং সেরকমই কিন্তু জানা যাচ্ছে যে তিনি
দেশ ছাড়তে পারেন। তবে এখনো পর্যন্ত দেশ ছেড়েছেন কিনা তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি এবং অন্যান্য মন্ত্রীরা সে বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য এসে পৌঁছায়নি। অন্যদিকে ভারতের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সমস্ত ভারতবাসীকে নেপালের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে নেপালে না ট্রাভেল করার জন্য অ্যাডভাইস করা হয়েছে এবং যে সমস্ত টুরিস্ট এবং সাধারণ মানুষ যারা নেপালে বসবাস করছেন তাদেরকে সমস্ত রকম অ্যাডভাইজারি মানার পরামর্শ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তাদের সম্ভব হলে তাদেরকে ঘরের ভিতরে থাকতে এবং রাস্তায় খুব প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য 2টি মোবাইল নাম্বারও তাদের জন্য শেয়ার করা হয়েছে। মৈত্রী, অর্থাৎ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম উঠে আসছে। সেক্ষেত্রে বিদ্রোহীরা এই বালেন্দ্র শাহকে নতুন পিএম হিসেবে মানতে রাজি কিনা সেটা কি কিছু বোঝা যাচ্ছে? দেখো, বালেন্দ্র শাহ অত্যন্ত পপুলার এই জেএনজি প্রোটেস্টারদের মধ্যে এবং যখন জেএনজিটা প্রোটেস্ট শুরু করেছিল তখনও কিন্তু বালেন্দ্র শাহ তাদেরকে সমর্থন জানিয়েছিলেন এবং জেএনজি প্রোটেস্টারদের তরফ থেকেই কিন্তু বালেন্দ্র শাহকে সমর্থন দেওয়ার কথা এবং তাকে পরবর্তী প্রধানমন্ত্রী করার জন্য দাবি উঠেছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বালেন্দ্র শাহ তিনিও প্রোটেস্টারদেরকে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন এই বিক্ষোভ বন্ধ করেন এবং এই ভাঙচুর এবং যেভাবে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেখানে শান্তি আসুক সেই আবেদন তিনি জানিয়েছেন। ফলে এখন আরো কিছুটা সময় গেলে এটা পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, নিঃসন্দেহে বালেন্দ্র শাহর নাম কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট নেপালের প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসছে, যিনি অন্তর্বর্তী দায়িত্ব সামলানোর জন্য এবং যেহেতু তিনি জেনজির মধ্যেও যথেষ্ট পপুলার তার নামই কিন্তু এই মুহূর্তে বারবার করে উঠে আসছে। মিমি, আরো একটা বিষয় যে ওলির তাহলে ভবিষ্যৎ কি, তিনি এখন কোথায়, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, অলির ভবিষ্যৎ খুব স্পষ্ট। তার কারণ একবার পদচ্যুত হওয়ার পর তার যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে সেটা যে ছবি সামনে আসছে তার দেখতে কিন্তু খুব স্পষ্ট। তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ তার প্রতি যে নেপালবাসীর একটা প্রবল ক্ষোভ রয়েছে এবং বিশেষত জেনজির যে প্রবল ক্ষোভ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রী অলির থাকার সম্ভাবনা খুবই কম এবং তার ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকিও রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর সেখানে থাকার ব্যাপারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে যে তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে তিনি চলে যেতে পারেন। কিছু জায়গা থেকে এটা শোনা যাচ্ছিল যে তিনি ভারতে আসতে পারেন, কিন্তু এই অলি যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে ভারতে একবারের জন্যও তিনি পা রাখেননি। ফলে ভারতে আসার তার যে কোনো সম্ভাবনা নেই সেটা কার্যত বিদেশ মন্ত্রীর তরফ থেকে অনেকটাই সেই ইঙ্গিতই দেওয়া হচ্ছে। তবে নেপালে থাকা যে তার জন্য সেফ নয় সে বিষয় সম্পর্কে কিন্তু অলি কার্যত নিশ্চিত এবং তার দেশ ছেড়ে পালানোরই এখন ভবিতব্য বলেই কিন্তু মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মৈত্রী, আমরা নেপালের যে ছবিটা এখন দেখছি সেটা যেন একেবারে শ্রীলঙ্কার বাংলাদেশের পরিস্থিতির কথাই মনে করিয়ে দিচ্ছে। প্রতিবেশী দেশে যে এই অস্থিরতা, এই ভারতে কি এর কোনো প্রভাব পড়তে পারে, কোনো সম্ভাবনা আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে? দেখো, ভারতের প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা কম থাকলেও পরোক্ষ প্রভাব অবশ্যই পড়বে। তার কারণ পড়শি দেশ নেপালের সঙ্গে ভারত একটি পোরাস বর্ডার শেয়ার করে এবং যার দৈর্ঘ্য 1750 কিলোমিটার। ফলে একাধিক রাজ্যের সঙ্গে এই পোরাস বর্ডার যুক্ত রয়েছে। ফলে সেখানে যখন অস্থিরতা তৈরি হয়, অর্থাৎ এরকম ধরনের কোনো সীমান্ত লাগোয়া কোনো দেশে যখন অস্থিরতা তৈরি হয় পড়শি দেশে, তখন অবশ্যই পাশের দেশে তার আঁচ এসে পড়ে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত তার সীমান্ত সুরক্ষিত করার জন্য, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে এবং একই সঙ্গে যে ট্রেডের যে পথ রয়েছে, অর্থাৎ যে ট্রেড রুট রয়েছে নেপালের সঙ্গে ভারতের, সেই ট্রেড রুটের ওপরও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে। একদমই। আরো একটা বিষয়, এই ওলি সরকার, যার চীনের প্রভাব রয়েছে যে সরকারের ওপর, এবং এর আগে আমরা দেখেছি নেপালের সঙ্গে একটা সময় ভারতের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল এবং ভারত নেপাল সীমান্তের কাঁটাতারের বেড়া নেই, পাসপোর্ট ভিসা লাগে না এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে। সেই সম্পর্কটা নষ্ট হতে শুরু করে এই সরকার ক্ষমতায় আসার পর, যে সরকারের উপর চীনের প্রভাব রয়েছে। এখন এই অস্থিরতার ফলে ভারতের সেই নেপালের মানুষের যে আস্থাটা ভারতের উপর ছিল, সেই সম্পর্কটা আবার ফিরে পাওয়ার ক্ষেত্রে কি ভারতের জন্য কোনো রকম সুবিধা হতে পারে?
দেখো, ভারতের ক্ষেত্রে যেটা সব থেকে বড় জায়গা, অবশ্যই ভারতের সঙ্গে নেপালের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের অবনতি হতে গত কয়েক বছরে আমরা দেখেছি এবং বিশেষত প্রধানমন্ত্রী থাকাকালীন, এই ওলি প্রধানমন্ত্রী থাকাকালীনই কিন্তু সেই সম্পর্কের অবনতি হয়েছে। শুধু সেটাই নয়, সাম্প্রতিককালে তোমার মনে থাকবে যখন এসসিও সামিটে প্রধানমন্ত্রী গেছিলেন তখন জি জিনপিংকে একটি চিঠি লিখেছিলেন ওলি, যেখানে ট্রেড রুট নিয়ে তার আপত্তি জানিয়ে এবং ভারতকে যাতে কোনোভাবেই ভারতের সাথে বন্ধুত্ব চায়না না করে সে বিষয়ে কিন্তু তিনি চিঠি লিখে জানিয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা প্রভাবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক দুর্বল হয়েছিল, কিন্তু এখন ভারত আর চীনের সম্পর্কের যেখানে ইকুয়েশন চেঞ্জ হয়েছে সেখানে দাঁড়িয়ে নেপালের যদি অস্থিরতা তৈরি হয় সেক্ষেত্রে কার বেশি লাভ হবে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। এখানে কিছু কিছু যে গোটা প্যাটার্ন দেখা যাচ্ছে সেখানে অন্য কোনো দেশের হাত এই গোটা পরিস্থিতি তৈরির পিছনে রয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠছে, যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি যদি দেখো যে নেপাল যে জায়গায় রয়েছে, যদি নেপাল ডিস্টার্ব হয়ে যায় তাহলে দুই পড়শি দেশ অর্থাৎ ভারত এবং চীন তাদের উপরে কিন্তু প্রভাব পড়বে এবং সাম্প্রতিককালে ভারত এবং চীনকে কাছে আসতে দেখা গিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নেপাল অশান্ত হয়ে যায় তাহলে সব থেকে বেশি প্রভাবিত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেটা কিন্তু ভারত এবং চীনের রয়েছে। ফলে সেই প্রভাবিত হলে কাদের সুবিধা হতে পারে সেই বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো এবং সেই ইঙ্গিতই কিন্তু ভারতের যারা কূটনীতিকরা রয়েছেন তাদের তরফ থেকে শোনা যাচ্ছে। তবে একই সঙ্গে ভারত চেষ্টা করবে যে নতুন সরকার যখন আসবে তার সঙ্গেও সম্পর্ক অর্থাৎ সুসম্পর্ক গড়ে তোলার, যাতে পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক থাকে এবং যেহেতু তার পাশের যে দেশ অর্থাৎ চীনের সঙ্গেও ভারতের সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি হলে অবশ্যই ভারতের জন্য কিন্তু এটা ভবিষ্যতের ক্ষেত্রে লাভ হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রকের তরফ থেকে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং তারা বোঝার চেষ্টা করছেন যে এই পরিস্থিতি কোন দিকে টার্ন করবে। একদমই, অনেক ধন্যবাদ মৈত্রী।